আমরা বাংলাদেশকে যদি নতুন করে গড়ে তুলতে চাই, ঠিকঠাক করে তুলতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, যে অবিশ্বাস্য অপরাধ বিভিন্ন জায়গায় হয়েছে, আমি এই ফৌজদারি অপরাধ সরিয়ে আমি যদি ধরুন আমি যে সংস্কার কমিশনটা কাজ করছি, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, ধরুন বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে তথাকথিত, এগুলোর সাথে তো বহু মানুষ জড়িত ছিল, টপ লেভেল থেকে শুরু করে নিচ পর্যন্ত। আমরা ভবিষ্যতের বাংলাদেশে এই মানুষগুলোকে শাস্তির আওতায় না এনে কিভাবে আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করব? ঠিক একইভাবে এই যে এই মামলাগুলো অকল্পনীয় রকম ক্রাইসিস মানুষের জীবনে তৈরি করেছেন তারা, মানে জেলে থেকেছেন, টর্চার্ড হয়েছেন। লিস্ট যেটা হয়েছে, যার নামে 40, 50, 60, 70টা মামলা, বিএনপির মহাসচিবের বিরুদ্ধে 100-র বেশি মামলা। বিএনপির মহাসচিব না হয় রাজনীতিই করেন, কিন্তু এমন লোক, ওই যার কথা বললেন আপনি অন্ধ, এই যে মানুষটা যিনি এমনিতে জীবন হিসেবেই তার দুর্দশাগ্রস্ত, তাকে আপনি আবার মামলা দিয়ে দুর্দশাগ্রস্ত করলেন। এই অপরাধটাকে কি বলে? প্রত্যেকটা আপনি যেটা বলছেন, যেগুলো ইনভেস্টিগেট কে করেছে, এগুলো কিন্তু ইনভেস্টিগেটিং অফিসারের নাম আছে, কারা ওটা সাক্ষী হয়েছে, কোন কোন বিচারক লোয়ার জুডিশিয়ারিতে রায় দিয়েছেন। শুধু রায় না, চার্জশিট গ্রহণ। আমি একটা উদাহরণ দিই, খুব ইজ ভেরি ফানি। একটা ফৌজদারি বিচার ব্যবস্থা এরকম হয়, আপনি প্রথম মামলা করলেন, পুলিশ তদন্ত করবে, চার্জশিট দিবে, চার্জশিট দেওয়ার সময় একটা শুনানি হয়, তারপর ওটা গ্রহণ বা গ্রহণ করবে না। চার্জশিটটাও কিন্তু একটা তদন্ত, মানে পুলিশ তদন্ত করে দেখেছে যে এই লোকগুলো এটার সাথে জড়িত। মানলাম পুলিশ সরকারের লোক, বিচারকের সামনে যখন গেল, এই চার্জশিটের শুনানি হয়ে চার্জশিট বাতিল হতে পারে না, তোমার চার্জশিট হয় নাই, ঠিক করে নিয়ে আসো, গ্রহণ করলে তারপর বিচার শুরু হয়। আচ্ছা, মির্জা ফখরুলের এই ময়লার গাড়ির কথা বলছি, চার্জশিটে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী এবং জামায়াতের ঢাকা শহরের একজন নেতা মিলে নিজ হাতে একটা ময়লার গাড়ি ভেঙেছেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে, তার হেল্পারকে নামিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছেন। আচ্ছা, এই চার্জশিট যখন একজন বিচারকের সামনে নেওয়া হলো, ওই বিচারক কি প্রাথমিকভাবে কনভিন্সড হয়েছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর মিস্টার রিজভী একটা ময়লার গাড়ি ভাঙছেন এবং হেল্পারকে রক্তাক্ত করছেন? খেয়াল করি আমরা, বিচার তো পরের কথা, এই চার্জশিটে তো হিয়ারিং হয়েছে, উনি এটা অ্যাকসেপ্ট করেছেন, করে বলেছেন বিচার কার্য চলুক, তারপরে শুনানি শুরু হয়েছে, সাক্ষী শুরু হয়েছে। সো এই রকম মানুষগুলোকে তো বিচারে আনতেই হবে। ডেফিনেটলি রাষ্ট্রের এটা দায় আছে, এই কাজটা তো রাষ্ট্র করেছে, সরকার, আমরা রাষ্ট্র না বলে যদি আমরা সরকার বলি, যে সরকার করেছে এটা। না, রাষ্ট্রের দায়ের কথা বলছি, যে ওই সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর দায় আছে কিনা? অবশ্যই রাষ্ট্রের এটা দায় আছে, এবং এটি তো একটা বড় ধরনের ক্রাইম। মানে আপনি যদি বলেন যে সরকার তো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে, তো রাষ্ট্রের একটা বড় ধরনের ক্রাইম। আপনি এই মামলা প্রত্যাহার দিয়ে কিচ্ছু হবে না, মানুষের যে ভোগান্তি সেগুলো তো হয়ে গেছে, এগুলো তো আর কোনো কিছু বাকি নাই। জেল জুলুম থেকে শুরু করে এমন কোনো ভোগান্তি নাই যেটা হয়নি। এখন কাজ হচ্ছে মামলা প্রত্যাহার যতটা না গুরুত্বপূর্ণ, এটা তো ইম্পর্টেন্টলেস একটা কাজ করলো আমি মনে করি। কারণ হচ্ছে যে এটা তো করার কথা ছিল আগস্ট মাসে, এটা করার কথা ছিল। ট্রাম্প কিভাবে 80টা অর্ডার দায়িত্ব নিয়ে সাথে সাথে 80টা এক্সিকিউটিভ অর্ডার বাতিল করলো। তো বাংলাদেশের এই সরকার, বর্তমান যে সরকার ক্ষমতায়, তারা তো বাংলাদেশের অন্যান্য কনস্টিটিউশনাল কেয়ারটেকার গভর্নমেন্টগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ম্যান্ডেটেড একটা গভর্নমেন্ট। তারা কেন এই কাজটা করলো না? এটি সরকারের ব্যর্থতা হিসাবে আমি ধরবো।